কাটোয়া 2 নম্বর ব্লক অফিসের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে চলছে সহায়তা শিবির, যেখানে বাংলার যুব সাথী ফর্ম পূরণের জন্য সহায়তা করছে সিপিএম। রানা দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রানা, একেবারেই দেখো, বেশিরভাগ যে যুবসাথী ক্যাম্পগুলো রয়েছে কাটোয়া 1 নম্বর 2 নম্বর এবং কাটোয়া শহরে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে সেখানে ক্যাম্প করা হয়েছে, সাহায্য করা হচ্ছে। কিন্তু এই চিত্রটা দেখা যাচ্ছে যে 2 নম্বর ব্লকের যাত্রী প্রতীক্ষালয়, সেখানে একেবারে সিপিএম এর যারা স্থানীয় নেতা রয়েছে তারা একেবারে ক্যাম্প করে সকাল থেকে বসে তারা কিন্তু এই যে যুবসাথীর যে প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মগুলো পূরণ করতে সাহায্য করছে এবং তারা জানাচ্ছে যে প্রথম দিন 1000 খানেক ফর্ম তারা পূরণ করেছে এবং তারপরেও প্রতিদিন কিন্তু প্রচুর যুবক যুবতী তাদের কিন্তু এই ফর্ম ফিল আপ করা হচ্ছে। এবং এই ফর্ম শুধু ফিল আপ করা নয়, এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে, কটাক্ষ শুরু হয়েছে। আর যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে মূলত এই যে মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে, এই প্রকল্পকে এক প্রকার সিপিএমও মেনে নিচ্ছে এবং সেই কারণেই তারা কিন্তু এই ফর্মগুলোকে তারা বাধ্য হচ্ছে এই ফর্ম ফিল আপ করার জন্য। দেখো, একদিকে তোমাকে বলে রাখি যে এবং সিপিএম যেটা বলছে যে মূলত এটা ট্যাক্সের টাকা এবং সেই কারণেই কিন্তু তারা এই প্রকল্পের যে ফর্ম রয়েছে সেই ফর্মগুলো তারা পূরণ করছে, যাতে কোনো যুবক যুবতী তাদের হ্যারাসমেন্ট হতে না হয়। অন্যদিকে বিজেপি কটাক্ষ করে বলছে যে সিপিএম মুখে এক কথা বললেও, বিরোধিতা করলেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই প্রকল্পকে মেনে নিচ্ছে, সেই কারণেই কিন্তু এই ফর্ম ফিল আপ করার জন্যই তারা সেখানে ক্যাম্প শুরু করেছে। ধন্যবাদ রানা। আর এই ঘটনা নিয়ে বিজেপির কটাক্ষ, রাজ্যের তৃণমূল ও সিপিএম একই হকের টাকা উপভোক্তাদের হয়রানি এড়াতেই তাঁদের এই স্বেচ্ছাশ্রম, দাবি করেছে সিপিএম। আর এতেই প্রমাণিত মুখ্যমন্ত্রী সর্বস্তরের মানুষের স্বার্থে কাজ করছেন, বক্তব্য তৃণমূলের। পশ্চিমবঙ্গে যাহা তৃণমূল তাহাই সিপিএম তাহাই হচ্ছে কংগ্রেস, অর্থাৎ এরা সবসময় একে অপরের পরিপূরক। কারা টাকা দিচ্ছে, কারা ফর্ম ফিল আপ করছে, এটা বড় কথা নয়। পশ্চিমবঙ্গের বেকার যুবকরা কখনোই ভাতাতে বিশ্বাসী নয় এবং তারা ভাতা চায় না। আমাদের পশ্চিমবঙ্গে শিল্প নেই, চাকরি নেই, কিচ্ছু নেই, টোটালি ফিনিশ, শেষ হয়ে গেছে। আর এই যে আইওয়াস করছে ভোটের আগে এই দেবো সেই দেবো, ভোটের পরে কিচ্ছু দিতে পারবে না। কোথা থেকে দেবে? রাজ্যে তো কিছু নেই অবশিষ্ট। আমরা বেকার যুবক আর ক্ষেত মজদুরদের জন্য রাজ্যের সরকার যে প্রকল্প দিয়েছে, আমরা আমাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ফর্ম ফিল আপের দায়িত্ব পালন করছি সাধারণ মানুষের। অনেকেই অর্থের বিনিময়ে ফর্ম ফিল আপ করছে, অনেকেই ফর্ম নিয়ে ছোটাছুটি করছে, কিন্তু পায় নাই। গতকাল আজ মিলে প্রায় আমাদের ক্যাম্প থেকে প্রায় 1000-এর উপর ফর্ম ফিল আপ হয়েছে। যুবকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো, সেই যুবকরা 4-5 বছর পর ভুলে যাবে এই বিধানসভার পর যে সিপিএম বলে কোনো দল ছিল ভবিষ্যতে। সমালোচনা ছাড়া তারা বাইরে করছে সমালোচনা, কিন্তু আপনারা নিজেরা এসে দেখতে পাচ্ছেন সেই সিপিএম বিজেপি করার মানুষগুলোই আগে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করছে। অতএব এটা থেকে প্রমাণিত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য কাজ করছে। এই নিয়ে দ্বিতীয়বার ফের রহস্যজনক কারণে সুপ্রিম কোর্টের সময় চাইল ইডি, যার জেরে ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকে তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি। এই নিয়ে দ্বিতীয়বার ফের রহস্যজনক কারণে সুপ্রিম কোর্টের সময় চাইল ইডি, যার জেরে ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকে তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি। 3রা ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারির পর 18ই ফেব্রুয়ারি, পরপর 3টে তারিখে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার কার্যত কোনো শুনানি হলো না। এর মধ্যে বুধবার সহ দুদিনই শুনানি পিছল কেন্দ্রীয় এজেন্সি ইডির সময় চাওয়ার ফলে। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, আর মামলা ফিক্স করেছে 18 মার্চ। ইডি পারেনি না ইডিকে ম্যানেজ করলো, দুটো দেখতে হবে আর কি। ঠিক করছে, আটগাঁট বেঁধে করছে। এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীনভাবে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি এর আগে আদালতে দ্রুত শুনানিও চেয়েছিল তারা, কিন্তু সেই ইডি সময় চাওয়ায় দ্বিতীয়বার পিছিয়ে গেল মামলার শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এদিন সুপ্রিম কোর্টে শুনানির আগে হলফনামা জমা দিতে পারেনি ইডি, ফলে সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই মামলার পরবর্তী শুনানি 18ই মার্চ।
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল। রাজ্য সরকারের আইনজীবী অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তখন ইডির আইনজীবী পাল্টা বলেন, এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে কি? এজেন্সিকেই তো তার কাজের সময় সন্ত্রস্ত করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে আদালতে। বুধবার পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ইডির তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি। আরও কিছুটা সময় লাগবে এবং আজকের মধ্যেই তা ফাইল করা হবে। এরপরেই তিনি আর্জি জানান, শুনানির জন্য অন্য দিন দেওয়া হোক। তারপরেই পাক্কা 1 মাস পর 18ই মার্চ পর্যন্ত শুনানি পিছিয়ে দেয় আদালত। এর আগে 3রা ফেব্রুয়ারিও মুখ্যমন্ত্রীর এই হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময় চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। 3রা ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি 15 দিন কেটে গেছে। বুধবারও ফের সময় চাইল ইডি, যার জেরে ফের পিছিয়ে গেল শুনানি। ইডি যে গল্পটা ফাঁদার চেষ্টা করেছিল, তাদের কাছে সময় নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা যদি সুপ্রিম কোর্টে 100 দিনের কাজের মামলাটাকে নজর করেন, আপনারা দেখবেন মামলাটা হেরে যাওয়ার আগে বারবার সুপ্রিম কোর্টে একের পরে এক দিনে টাইম নেওয়া হয়েছিল। আলটিমেটলি যখন জাস্টিস বিক্রমনাথের বেঞ্চ বলে যে না, আমরা সময় দেব না, সেদিন শুনানি হয় এবং শুনানিতে 100 দিনের কাজের মামলায় পরাজিত হয় সেন্ট্রাল গভর্নমেন্ট। পরের ডেট 18ই মার্চে পড়া হয়েছে। 18ই মার্চেও ব্যাপারটা একই দাঁড়াবে। তারা যদি হলফনামা দেন, হলফনামা দিলে তারাই ফাঁসবেন। বিভিন্ন কারণে, কখনো মানবিক কারণে, কখনো আইনজীবীদের সমস্যার জন্য, বা কখনো কখনো কোনো ডকুমেন্ট না থাকার জন্য কোনো রিপ্লাই বা রিজয়েন্ডার দিতে দেরি হওয়ায় আদালত এটা সময় দিয়ে থাকেন। এটা হাই প্রোফাইল মামলা বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে না কোনো ষড়যন্ত্র বা কোনো রহস্য আছে। এটা একটা আর 5টা মামলার মতো একটা স্বাভাবিক ঘটনা। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। চাকরির পরে এবার রাস্তা চুরিতেও অভিযুক্ত মানিক ভট্টাচার্য। দলীয় কর্মীদের চোর চোর স্লোগানের মুখে মানিক ভট্টাচার্য। নিজের বিধানসভা কেন্দ্রেই চোর চোর স্লোগানের মুখে পড়লেন তিনি। আজকে সেই রাস্তা কাজ করার জন্য ঠিক আছে বলুন। ঠিক আছে, 8 কিলোমিটার রাস্তা লম্বা তৈরি করার পর যারা এই স্লোগান দিলেন তারা তৃণমূল কর্মীদেরই একাংশ। আর তাদের স্লোগানের মুখে ভেস্তে গেল পথসভা। রাস্তার শিলান্যাস উপলক্ষে পলাশীপাড়ার বিধায়কের পথসভা ছিল। নিয়োগ দুর্নীতিতে জামিনে মুক্ত মানিক ভট্টাচার্যকে দেখতেই চোর চোর স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মীদের একাংশ। স্লোগানের মুখেও সভা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। আপনারা বসুন, না আপনারা বসুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।